শুনতে পেলাম না, লাস্টের কথাটা কি বললেন? ইনসিডেন্টাল রিপোর্টের ক্ষেত্রে এই জাতীয় বিষয় মোটেই কাম্য নয়, মানে একেবারেই কাম্য নয়। ঠিক আছে, এটা শুধুমাত্র এডিটোরিয়াল রিপোর্ট বা এসএ যে কোনো জায়গায় চলতে পারে, সেটা অন্য বিষয়। আর এটা তো হাইব্রিড রিপোর্ট, যেহেতু ডেথ রিপোর্ট, অর্থাৎ এটার মধ্যে দুটো বিষয়ই লাগবে। সেটা কেন হাইব্রিড আমি পরে ব্যাখ্যা করছি, আগে বলতে বলতে যাই, তোমাদের সুবিধে হবে। দ্য সঙ্গীত মার্তন সেটস ইন দ্য ওয়েস্ট অ্যাট 90। কারোর পক্ষে সম্ভব না এটা কি একবারে পড়ে বোঝা, এবং যিনি লিখছেন তিনিও চাইছেন না যে ইট ইজ মেন্ট ফর অল। এটা একটা একাডেমিক রাইটিং, অর্থাৎ সোজা কথায় যখন পড়তে শুরু করবে তখন তুমি মজাটা টের পাবে। এটা আপামর জনসাধারণকে টার্গেট করে ঠিক লেখা নয়, ঠিক আছে। অর্থাৎ সঙ্গীত মার্তন কোনো একটা টাইটেল, সেটা কি দেখে বুঝলাম, কোটের মধ্যে আছে, ঠিক আছে। সেটস ইন দ্য ওয়েস্ট, অর্থাৎ পশ্চিমে অস্ত গেল অ্যাট 90, 90-তে, এই হচ্ছে বিষয়। এবার আমি একটু বলি, এই যে যখন লেখাটা লিখছি মানে কি তোমাদের কাছে ক্লিয়ার করি। পণ্ডিত যশরাজ, তার টাইটেল, তার ওয়ান অফ দ্য টাইটেলস ওয়াজ সঙ্গীত মার্তাণ্ড। মার্তাণ্ড মানে সূর্য, তোমরা মার্তণ্ড বাংলায় বলি, তোমরা সবাই জানো সেটা। অর্থাৎ সঙ্গীতের জগতে সূর্য যে আর কি পশ্চিমে অস্ত গেল, 90 মানে তার বয়সের রেফারেন্স বুঝতেই পারছো, 90 বছর বয়সে পশ্চিমে সেই সূর্য অস্তমিত হলো। তো এই ব্যাপারটা তোমাদের সামনে রাখা গেল, রাইট। এই হচ্ছে মূল বিষয়, খুব সহজ। অর্থাৎ এর মধ্যে নতুন কোনো কিছু আছে বলে আমার তো মনে হয় না, অন্তত এইটুকু বুঝতে পারবো সবাই। Bringing down the curtain on the journey of long 80 years of Hindustani classical music, Padma Vibhushan Pandit Yashraj, born in Hisar, Haryana, breathed his last at his New Jersey home. He was 90 when he got cardiac arrest in US. এই যে আমি যখন কথাটা বললাম, দ্য ভেরি ফার্স্ট প্যারাগ্রাফ, আমি যদি বলি এই ফার্স্ট প্যারাগ্রাফে ইনসিডেন্টাল রিপোর্টে কি থাকে, সোজা কথা, ইনসিডেন্টাল রিপোর্টে ফার্স্ট প্যারাগ্রাফে আমরা কি বলি, ফার্স্ট আমাদের কি করতে হয়, আমি এক্স্যাক্টলি 4খানা WH এর অ্যান্সার দিতে হয়। অর্থাৎ তোমাকে পরিষ্কার বলা থাকে যে অ্যান্সার অল দ্য WH কিউজ, অর্থাৎ হোয়াট, ওয়েন, ওয়্যার, হাউ, সব বলে ফেলে। তো সেটাই বলতে হবে। এবার তুমি প্রথমটা দেখে বলতে পারো, স্যার হ্যাঁ এ তো ইনসিডেন্টাল রিপোর্ট, তো এভাবেই লেখা হয়, আপনি তো ইনসিডেন্টাল রিপোর্ট লিখছেন। ঠিক কথা, ইনসিডেন্টাল রিপোর্ট লিখছি। যেই ফার্স্ট প্যারাগ্রাফ চেঞ্জ হবে, রূপ বদলে যাবে, তখন দেখবে আর ইনসিডেন্টাল রিপোর্টের মতো নেই, রাইট। আমি একটু দেখি বিষয়টা। এখানে বলছি ব্রিঙ্গিং ডাউন দ্য কার্টেন অন দ্য জার্নি অফ লং 80 ইয়ার্স অফ হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক। তাহলে শুরুটা যখন করলাম ব্রিঙ্গিং ডাউন দ্য কার্টেন, এই এক্সপ্রেশনটা শুনে যে কেউ বলবে যে স্যার এটা কী ধরনের এক্সপ্রেশন, অর্থাৎ এটা নন ফাইনাইট ভার্বের প্রয়োগ হলো। অর্থাৎ আমি এখানে যেটা প্রয়োগ করলাম সেটা কি আমরা মোটামুটি জানি, রাইট, দ্যাট ইজ পার্টিসিপল, অর্থাৎ এটা নন ফাইনাইট ভার্ব। কারণ ব্রিঙ্গিং ডাউন দ্য কার্টেন, জবনিকা পতন করে, অন দ্য জার্নি অফ লং 80 ইয়ার্স অফ হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক, অর্থাৎ সোজা কথায় 80 বছরের দীর্ঘ জীবন হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের ওপর, মানে এর ওপর জবনিকা পতন হলো, পর্দা টেনে দিল, ঠিক। জবনিকা পতন করে কি হলো, পদ্মবিভূষণ পণ্ডিত যশরাজ, অর্থাৎ তার টাইটেলটা আমি একটু বলে দিলাম। যিনি জন্মেছিলেন, আমি বলতে পারি হু ওয়াজ বর্ন, দরকার নেই, আমি নাউন ইন আ পজিশন ইউজ করলাম, অর্থাৎ কমা দিলাম, বললাম বর্ন ইন হিসার হরিয়ানা, অর্থাৎ যিনি জন্মেছিলেন হরিয়ানার হিসার ডিস্ট্রিক্টে, ব্রেথ হিজ লাস্ট, অর্থাৎ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, অ্যাট হিজ নিউ জার্সি হোম, তার মেয়ের কাছে নিউ জার্সি হোমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। হি ওয়াজ 90 when he got cardiac arrest in US, অর্থাৎ তার তখন বয়স ছিল 90 যখন তিনি ইউএসএতে কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেলেন। সব ইনফরমেশন দেওয়া হলো, কিন্তু খেয়াল করবে কোনো কঠিন কথা ব্যবহার করিনি। স্যার পার্ডন, একটা কোয়ারি ছিল, হ্যাঁ 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 নিশ্চয়ই।
স্যার এখানে আপনি হিন্দুস্তান ক্লাসিক্যাল মিউজিক পদ্মভূষণ হুম। স্যার অ্যাওয়ার্ডের কথাটা না দিলেও মানে ব্যাপারটাকে বোঝানো হয়ে যাচ্ছে, হ্যাঁ তাই তো? হ্যাঁ মানে হ্যাঁ, এক্স্যাক্টলি ভালো পয়েন্ট আউট করেছো। অর্থাৎ আমি এখানে পদ্মবিভূষণ অ্যাওয়ার্ডই আমি অ্যাভয়েড করে গেলাম। আচ্ছা, আমি ওটাই জিজ্ঞাসা করছি, হ্যাঁ, মানে সেটা একদম ভেরি গুড বারো। তোমার মধ্যে জার্নালিস্টের গুণ সব আছে, যাই হোক দেখা যাক। আমি মূল ব্যাপারটা স্যার বলছি। কিচ্ছু নেই। আমি আপনি এই এত কারণে বলছি যে এগুলো আমাদের চ্যালেঞ্জ থাকতো। অর্থাৎ চ্যালেঞ্জ থাকতো বলতে, আমি যখন ডেস্কে বসতাম একই রিপোর্ট, মানে ধরো উনি মারা গেছেন, মারা যাওয়ার পর এই ঘটনার উপর অন্তত 3 থেকে 4 জন আমাদের যারা করেসপন্ডেন্ট আছে তারা রিপোর্ট করলেন। এবার আমার কাজটা ছিল এই বসে আমি 3টে 4টে রিপোর্ট থেকে একটা রিপোর্ট বানাবো। কিন্তু আমার প্রেশার হচ্ছে, আমাকে বলে দিল এত কলাম, এত সেন্টিমিটার হচ্ছে জায়গা, তার মধ্যে ইনসেটে এতটা ছবি যাবে। তো আমি সেটাকে সফটওয়্যারে ফেলে দিলাম, আমাকে বলে দিল এটা হচ্ছে 350 ওয়ার্ডের রিপোর্ট হবে। অর্থাৎ 350 ওয়ার্ডের একটা ওয়ার্ড আমি বেশি লিখতে পারবো না, ওর মধ্যেই আমাকে ধরাতে হবে। তো এটা করতে গেলে এই যে অ্যাওয়ার্ডিং মতো সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়, এগুলোকে অ্যাভয়েড করতে হয়। আবার অ্যাভয়েড করা মানে এরম না যে বাদ দিয়ে দিলাম, কোনো মানে হলো না, তা নয় কিন্তু। তো এই ব্যাপারগুলো একটু ঠান্ডা মাথায় বুঝে নিতে হবে। তো যাই হোক, এটা এভাবেই বললাম। আশা করছি মানেটা সবাই বুঝতে পেরেছি। এবং দেখো, এটা কিন্তু যে পড়বে সে সঙ্গে সঙ্গে বুঝতে পারবে কি বলতে চাইছি। সেম জিনিস আমি, স্যার হ্যাঁ বলো বলো বলো। এখানে স্যার এই ব্রিঙ্গিংটা আপনি পার্টিসিপেন্ট হিসেবে জয়েন করেছেন, বাট এই যে ব্রিঙ্গিং ডাউন দ্য কার্টেন, হুম। মানে এইটা মানে আমি না ঠিক এই লাইনটাকে বুঝতে পারি। আচ্ছা, আপনি বলে একটু বলে বলবেন? দিচ্ছি। মানে কার্টেন, আচ্ছা, ব্রিঙ্গিং ডাউন দ্য কার্টেন কথাটার মানে হচ্ছে, বাংলায় বলি জবনিকা পতন করা। মানে জবনিকা মানেও পর্দা আর কি, সোজা কথায়। জবনিকা পতন ব্যাপারটা কি, বা পর্দা টেনে দেওয়া ব্যাপারটা কি, মানে যেটা শো শেষ, আর কিছু দেখার নেই। অর্থাৎ যে কোনো জিনিস, একটা পারফরমেন্স বলো, বা যে কোনো একটা জিনিস, আমার একটা প্রোগ্রাম, সেটা শেষ হয়ে যাচ্ছে, সেটা বোঝানো হয় এই জবনিকা পতন দিয়ে, মানে এরপর আর কিছু দেখার নেই। ঠিক আছে? অর্থাৎ দ্য শো অর দ্য পারফরমেন্স ইজ কমপ্লিট। তো এইটা এখানে বোঝানো হলো যে 80 বছরের হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের, অর্থাৎ ধ্রুপদী সঙ্গীতের এই মহাজীবন, যিনি পদ্মবিভূষণ পেয়েছিলেন, যিনি এখানে এখানে জন্মেছিলেন, তার জীবনের জবনিকা পতন হলো। অর্থাৎ সোজা কথায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। সেটা লেখানোর চেষ্টা করলাম। এবার কি ক্লিয়ার আছে প্রিয়াশা? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যালো স্যার, হ্যাঁ বুঝতে পারছি। হ্যালো। হ্যাঁ, পরিষ্কার তো? ফাইন, ভেরি গুড। ওকে হ্যাঁ ওকে। হ্যাঁ। এবার দেখি, সেম জিনিস আমি আমি আবার বলছি, একটা অল্টারনেটিভ স্টার্টিং করলাম। কিভাবে স্টার্টিং করলাম, কেমন? ধরো এটা যদি আমি না দিই, আমি এভাবেও শুরু করতে পারি। বিং ভোকাল ফর লং 8 years in Hindustani classical music, the legendary vocalist from Mewati Gharana got into silence due to cardiac arrest at his New Jersey home in the age of 90. Now, এটা another starting. আমি নিশ্চয়ই বোঝাতে পারছি কি বলছি। অর্থাৎ নয় আমি এটা দেব, নয় এটা দেব, দুটো দিতে পারি না। আচ্ছা বেশ, এবারে বিষয়টা একটু বলি। এই যে আমি যেটা লিখলাম, কি বললাম, এই দীর্ঘ 80 বছর ধরে হিন্দুস্তানি ধ্রুপদী সঙ্গীতের কিংবদন্তি একজন গায়ক, যিনি মেয়াতি ঘরানার লোক আর কি, মেয়াতি ঘরানার অন্তর্ভুক্ত, তিনি এত বছর ধরে সরব থাকার পর, এই যে বিং ভোকাল, সরব থাকা, এই যে ভোকাল কথাটা আমি বললাম, মাইনিউটলি খেয়াল করবে, এটা কখনোই আমি এভাবে লিখতাম না যদি এটা সঙ্গীত ছাড়া অন্য কোনো কেস হতো। এই ভোকালটার আবার আরেকটা বিষয় তোমরা জানো যারা ক্লাস করো, ভসিফেরাস, অর্থাৎ সরব থাকা, যেটা ভয়েস থেকে এসছে, তোমরা জানো ভোকালও তাই। দুটোই অ্যাডজেক্টিভ, এটা নিয়ে কোনো ডাউট নেই। আমি এটাও অ্যাডজেক্টিভ পাচ্ছি, এটাও বিশেষণ, এটাও অ্যাডজেক্টিভ, দুটোই হচ্ছে সরব থাকা। সঙ্গীতের ক্ষেত্রে বা এই জাতীয় কিছুর ক্ষেত্রে ভোকাল কথাটা খুবই খুবই প্রযোজ্য, কিন্তু অন্য কিছুর ক্ষেত্রে ভসিফেরাস কথাটা যায়।
আমরা এইসব সূক্ষ্ম তারতম্য এখন মেনটেন করি না, অ্যাট র্যান্ডাম বলি। রিটেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এগুলো একটু মেনটেন করতে পারলে দ্যাট উইল বি আ ভেরি গুড পিস অফ এক্সাম্পল ফর আ লার্নেড রাইটিং। অর্থাৎ ভালো লেখার একটা উদাহরণ হচ্ছে এটা। ঠিক আছে, যাই হোক আমি একটু বলে বোঝালাম বিষয়টা কি, আমি পরেরটার দিকে আস্তে আস্তে চলে যাই। কি বিষয়? দ্য রেসিপিয়েন্ট অফ পদ্মবিভূষণ, সঙ্গীত নাটক একাডেমি and many more prestigious awards would best be known for his unconventional mixing of খেয়াল। অর্থাৎ এই খেতাবের প্রাপক, দ্য রেসিপিয়েন্ট মানে প্রাপক আমরা সবাই জানি, অফ অমুক অমুক অ্যাওয়ার্ড আমি এক জায়গায় করে বললাম, এবং তার আর কি পরিচয়, অ্যান্ড মেনি মোর প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডস, অর্থাৎ আমি একবারে সেটা বললাম না। উড বেস্ট বি নোন, এই কথাটাকে একটু দেখে নেওয়া, তাকে সব থেকে ভালোভাবে বা সর্বোত্তমভাবে যিনি পরিচিত, এই যে কথাটা বলছি, সেখানে বলতে গিয়ে আমি বললাম উড বেস্ট বি নোন, যাকে এই কারণে সব থেকে বেশি লোকে চেনে, কি? ফর হিজ আনকনভেনশনাল মিক্সিং অফ খেয়াল। অর্থাৎ তার এই আনকনভেনশনাল মিক্সিং, অর্থাৎ আমরা বুঝতেই পারছি গতানুগতিক বলা যেতে পারে, বা আমি একটু অগতানুগতিকের থেকেও সহজ ভাষা ইউজ করা যেতে পারে। আনকনভেনশনাল মিক্সিংকে কি বলা যেতে পারে? ধরো আমি যদি বলি যে অপ্রচলিত বলা যেতে পারে, হ্যাঁ, প্রথাগত নয়, যেটা প্রথা বিরোধী সেটাও বলা যেতে পারে। এক ধরনের মিক্সিং অফ খেয়ালকে উনি মিক্স করেছেন, এবং সেটা আজকের যুগে নয়, বুঝতেই পারছি কখনকার কথা বলছি, উইথ এলিমেন্টস অফ ভক্তির আশা, অর্থাৎ যাকে আমরা হিমস বলি। অর্থাৎ এই জাতীয় কোনো শব্দ যদি দিই, যেমন এখানে বললাম ভক্তির আশা, এটা ইংলিশে হিমস বলে পরিচিত। আমরা যদিও হিমসের অনেক অর্থ হয়, কিন্তু আমি যদি বলি যে ভক্তিরস এই হিমসে সব থেকে ভালো বোঝা যায়। ঠিক আছে, তাহলে সেটাকে আমি, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, না 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 না, আমি যেটার একেবারে হয় না, যেমন ধরো কথা বলছি, খেয়ালকে ইংলিশে সম্ভব না, কারণ ওটা ওদের কনসেপ্টই নয়। ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক যদি আমি বলি, সেখানে ঠিক খেয়াল বা আলাপ বা ওরম কিছু নেই ওখানে। যদিও আলাপের একটা বিষয় হয়, আমি প্রিলিউড বলতে পারি আলাপকে, কিন্তু খেয়ালের ওখানে কোনো ইংরেজি হয় না বলে দ্যাট ইজ ওয়াইডলি নোন ইন ওয়েস্টার্ন রিজন। খেয়াল কি তারা গানের লোকরা খুব ভালো বোঝে, আর যারা বোঝে না ছেড়ে দাও, আমার দায়িত্ব নেই। ঠিক আছে, এবার যেটা হয় সেটা অবশ্যই পাশে লিখে দেবো। তো লিখলাম মানে হি ক্যান বেস্ট বি নোন ফর দিস, উড বেস্ট বি নোন ফর দিস। আচ্ছা, নেক্সট, নিউমারাস ইনোভেটিভ বন্দিশ বলছি, জানা নেই তো লিখে দিতে হবে। বন্দিশ কি? কম্পোজিশন ইন হাভেলি সঙ্গীত, অর্থাৎ প্রচুর হাভেলি সঙ্গীতের ওপর তার কম্পোজিশন আছে। প্রুভ হিজ, এবার একটু খেয়াল করে দেখবে, তোমাদের হয়তো পরিচিত শব্দ নয় কি না আমি জানি না, তোমরা নিশ্চয়ই ইনিমিটেবিলিটি, মানে প্রুভ হিজ ইনিমিটেবিলিটি, এক্স্যাক্টলি ইনিমিটেবিলিটি, অত্যন্ত সহজ বিষয়, একদম ঠিক। অর্থাৎ আমরা কি করে করব, আমরা একটু খেয়াল করব যে আমরা যদি বলি মূল শব্দটা কি, দ্যাট ইজ ইমিটেট। তো ইমিটেট কি? ভার্ব, নকল করা। ঠিক আছে, তাই আমি ইমিটেট থেকে আগে কি যোগ করলাম? নন কথাটা অ্যাড করলাম, মানে নেগেটিভ প্রিফিক্স, আর পরে কি অ্যাড করলাম? এবল। তাহলে এবল কেন অ্যাড করলাম? কোনো শব্দের সঙ্গে এবল অ্যাড করলে সেটাকে তার পার্টস অফ স্পিচ মিন করে, অর্থাৎ অ্যাডজেক্টিভ হলো। তাহলে ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার হলো। তাহলে পরিষ্কার, ইনিমিটেবিলিটি, অননুকরণীয়, এটা বোঝাতে চাইছে। তার এই যে অদ্বিতীয় ব্যাপার, অননুকরণীয় ব্যাপার, এটা প্রুভ করে তার এই মিক্সিং, তার এই বন্দিশ। তাহলে পরিষ্কার ব্যাপারটা বোঝাতে পারলাম। দেখো, এর মধ্যে কোনো কঠিন কথা নেই। আমার সাবজেক্ট কি? নিউমারাস ইনোভেটিভ বন্দিশ ইন হাভেলি সঙ্গীত প্রুভস হিজ ইনিমিটেবিলিটি। ঠিক আছে, পরিষ্কার। প্রুভস হচ্ছে আমার ভার্ব। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ,
এটাতে অ্যাকচুয়ালি ফিউচার বেস্ট কি নোস, মানে সে কি পরিচিত প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড উড বেস্ট বি নোট, এই হুম। ফ্রেজটা কিভাবে মানে এখানে আচ্ছা কিভাবে আচ্ছা, বলে অ্যাপ্লাই হ্যাঁ করতে হ্যাঁ, হবে? বলে দিই, এটা আমার আগেই বলা উচিত ছিল। আচ্ছা, প্রথম কথা হচ্ছে গ্রামাটিক্যাল কম্পোজিশনগুলো একটু খেয়াল করবে। আমাদের ধারণা হচ্ছে এই উডটাকে নিয়ে আমাদের মহা সমস্যা হয়। এই যেমন ও বললো এটা তো ফিউচারের ব্যাপার। আচ্ছা, আবারও বলি, আমাদের যে 10 কোর মডেলস আছে এবং তার সাথে 4টে সেমি মডেলস, কোনোটাই নট ডাইরেক্টলি লিঙ্ক টু টেন্স, নাম্বার অ্যান্ড পার্সন। অর্থাৎ ভালো করে বুঝবে কি বলছি। আজকে তোমায় যদি বলা হয় আচ্ছা ইজ ভার্বটা অর্থাৎ প্রাইমারি অক্সিলিয়ারি, বা হ্যাভ ভার্বটা বা ডু ভার্বটা, অর্থাৎ এই ভার্বগুলো তো স্যার প্রত্যেকটারই কোনো টেন্স আছে। ধরুন আমি বললাম, আপনি যেটা বললেন, তো আমি ইজ বললে প্রেজেন্ট বুঝছি, আর ওয়াজ বললে খুব স্বাভাবিকভাবেই আমি কি বুঝবো? খুব স্বাভাবিকভাবেই বুঝবো হচ্ছে পাস্ট, রাইট? এবার আমি যদি বলি যে ফাইন ঠিক আছে, এটা নিয়ে তো সমস্যা নেই, আমি এটা টেন্সের সঙ্গে রিলেটেড, যেই বলছি আই এর সাথে নিশ্চয়ই আর বলবো না, আমি আয়ের সাথে আমি বলছি, তার মানে এটা আবার পার্সনের সঙ্গে রিলেটেড। আবার একই সঙ্গে আমি সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল স্বাভাবিকভাবেই আলাদা আলাদা ভার্ব ইউজ করছি, কিন্তু এই তিনটে ক্রাইটেরিয়ার একটাও ম্যাচ করবে না টেন্সের সঙ্গে, সরি, মোডালসের সঙ্গে। মোডাল এমন এক ধরনের অক্সিলিয়ারি ভার্ব, যে ভার্ব শুধুমাত্র আমার মোডকে ডিফাইন করে, অর্থাৎ আমার মোড বলতে স্পিকারের মোডকে ডিফাইন করে বা সাবজেক্টের মোডকে ডিফাইন করে। সে কিন্তু না টেন্স বোঝায়, না নাম্বার বোঝায়, কিচ্ছু নয়। শুড আমি ব্যবহার করব, তার পাস্ট প্রেজেন্ট ফিউচার হয় না। হ্যাঁ, এবার তুমি বলতে পারো স্যার সে কি বলছেন, আপনি তো ছোটবেলা থেকে এটাই শিখে এলাম, শ্যাল হচ্ছে ফিউচার আর মানে শুড হচ্ছে পাস্ট। আচ্ছা, ঘটনা হচ্ছে এভাবে যদি যুক্তি দাও তাহলে আমি বলবো ইট ইজ পার্টলি ট্রু। অর্থাৎ পার্টলি ট্রু মানে কি? আনট্রু। যেটা আংশিক সত্য সেটা আসলে মিথ্যে। অর্থাৎ আমি যদি বলি উড কথাটা কি, উডের 4টে মিনিং হয়, রাইট? এটার কোনো টেন্স হয় না। উড কথাটা পাস্ট হ্যাবিটকে বোঝাতে পারে, উড কথাটা একটা ফিউচার হ্যাপেনিংসকে বোঝাতে পারে, উড কথাটা খুব স্বাভাবিকভাবেই কোনো ফর্মাল রিকোয়েস্টকে বোঝাতে পারে, উড একটা ইমাজিনারি কন্ডিশনকে বিল্ড আপ করতে পারে, আবার উড পাস্টে দাঁড়িয়ে যখন ফিউচারের কথা বলছি তখন সেই ভবিষ্যতের সম্ভাবনাকেও নির্দেশ করতে পারে। তো মাথায় রাখবে উডের হাজার এক্সপ্রেশন। একটু বলবেন এগুলো তো লিখে নিতে? সব আমি লিখে দেবো, অসুবিধা নেই। আমি আপাতত এটা করাতে গেলে কি হবে, আমার লেখাটা আর হবে না, মানে গ্রামাটিক্যাল বিষয়টাই থেকে যাবে। ঠিক আছে, মানে উডের অনেক ব্যবহার, তো এখানে কিন্তু এটা ফিউচার বোঝাচ্ছে না, উড বেস্ট বি নোন। যদি আমি ফিউচার বোঝাইও তাহলে কিভাবে হবে? তিনি পরিচিত হতে থাকবেন, তো তার মধ্যেও কোনো আপত্তি নেই। আমি কি ব্যাপারটা বোঝাতে বললাম প্রিয়াশাকে? অর্থাৎ ধরো আমি কেউ ওনার বাংলায় লেখাটা এভাবে হচ্ছে, যিনি সর্বাধিক পরিচিত হয়ে থাকবেন তার এই এই কাজের জন্য, তো সমস্যা কোথায়? অর্থাৎ টেন্সের দিক থেকে আমার কোনো প্রবলেমও নেই। আমি কি ব্যাপারটা বোঝাতে পারছি? হ্যালো? হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি বি ভার্ব ওই বি নোন আবার উড বেস বি নোন, হুম। আমি ওই জায়গাটাতে একটু ঘাবড়ে গেছিলাম যে বি ভার্ব হচ্ছে আবার উড হচ্ছে, মানে এটা কি করে আচ্ছা হচ্ছে আচ্ছা, আমি জেনে নাও জেনে নাও, আমি বুঝতে পাশে লিখে দিচ্ছি। প্রথমে উড মানে মোডাল, এইটুকু সবাই জানবে। আচ্ছা, মোডালের পর যদি বি থাকে খুব স্বাভাবিকভাবেই তারপরে কি থাকবে? পিভি3। তো এটা নিয়েও কোনো কারোর কনফিউশন থাকার কথা না, ঠিক আছে? যে কোনো মোডাল, ঠিক আছে, মানে শুড বলো, ক্যান বলো, কুড বলো, অট টু। হ্যাঁ বলো। স্যার, এই যেগুলো আপনি এখন পড়াচ্ছেন এগুলো কি প্যারালালি লিখবো? না, আমি এই বিষয়টা বলে দিই। তোমার যে জায়গাটুকুতে অসুবিধে আছে তুমি সেটা লিখে নেবে, মানে অবশ্যই লিখে, আমি প্রত্যেকে এখানে খাতা পেন নিয়ে ক্লাস করে, এটা আমার ডিরেকশনই দেওয়া আছে। অর্থাৎ তোমরা নিজের মতো করে লিখবে। তো লিখতে লিখতেই হয়তো তোমার মনে হলো স্যার যতক্ষণে কথা বলছেন আমি সেম এক্সপ্রেশনটা একটু অন্যভাবে করি, হতেই পারে মনে। তুমি সেটাও করে আমাকে বলতে পারো স্যার আমি এই লাইনটা এইভাবে লিখলাম, একটু দেখুন তো।
আমার তাতেও কোনো আপত্তি নেই। অর্থাৎ লিখবে, কিন্তু তার মানে এটা নয় যে পুরোটা লিখতে হবে। এটার পিডিএফ তোমাদের সঙ্গে থাকবে, রেকর্ডিং থাকবে, সুতরাং ওটা নিয়ে চাপ নেওয়ার কিছু দরকার নেই। ঠিক আছে, ওকে স্যার। ওকে। চলো তাহলে এই পার্টটুকু নিশ্চয়ই বোঝাতে পারলাম, পরেরটায় যাই। নিউমারাস, এই হ্যাঁ বলো। এরকম ভাবে লেখা যেতে, এই লাইনটা ঠিক এরকম করে কি লেখা যেতে পারে, হুম শুদ্ধ করতে পারি। হুম Many more prestigious award recognized for his unconventional mixing of হুম khayal with elements of bhakti rasa. হ্যাঁ, Recognized. না রেকগনাইজ তুমি অলরেডি বলে ফেলেছো। আচ্ছা, মানে আমরা কি দুবার ইউজ করতে পারবো না, এরকম কি কোনো ব্যাপার আছে? হ্যাঁ, বাজে শোনাবে তো। মানে তুমি যেটা লিখতে চাইছো যে মানে তার এই বিষয়টা রেকগনাইজড হয়েছে, অর্থাৎ অ্যাকনলেজড হয়েছে, স্বীকৃতি পেয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেটা বলতে তো আমার ভার্বটা একবারই ব্যবহার করতে হবে, তাই না? এই ব্যাপারটা বোঝাতে পারলাম কি বলছি? এখানে দুবার, মানে তার এই হ্যাঁ, তুমি ধরো এইটা লিখলে যে এই অ্যাওয়ার্ডগুলো, ঠিক আছে, তো রেকগনাইজ করছে, অর্থাৎ এই অ্যাওয়ার্ডগুলো রেকগনাইজ কি হিজ আনকনভেনশনাল মিক্সিং অফ অমুক তমুক। আমি ব্যাপারটা বোঝাতে পারলাম। অর্থাৎ তোমার সাবজেক্ট হচ্ছে এই অ্যাওয়ার্ডগুলো, ভার্ব হচ্ছে রিকগনাইজ করেছে, অবজেক্ট কি রিকগনাইজ করেছে, তার এই আনকনভেনশনাল মিক্সিং। ব্যাপারটা হয়ে গেল, সেন্টেন্স শেষ। নিশ্চয়ই এবার বোঝাতে পারলাম। অর্থাৎ এইভাবে সহজ করে লিখবে, কোনো আপত্তি নেই। চলে আসি পরের পার্ট। বর্ন ইন হেসা, ব্যাপারটা মানে আমি কি এটা ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ ঠিক বললে তো, কিন্তু পরে আর লেখার দরকার নেই, তোমার সেন্টেন্স অলরেডি কমপ্লিট হয়ে গেছে। অমুক অমুক অ্যাওয়ার্ড অ্যান্ড মেনি মোর প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডস রিকগনাইজ হিজ আনকনভেনশনাল অ্যাটেম্পট বা আনকনভেনশনাল এফার্ট টু অমুক অমুক অমুক, বা আনকনভেনশনাল মিক্সিং অফ খেয়াল উইথ দ্য এলিমেন্ট অফ ভক্তি রাসা। শেষ, রাইট? আশা করছি বুঝতে পারছি। হ্যাঁ। রাইট, পরেরটা আসি। Born in Hisar, Haryana in 1930 in a family of outstanding musicians, অর্থাৎ হিসার হরিয়ানাতে 1930 সালে এরকম একটা আউটস্ট্যান্ডিং মিউজিশিয়ানসের ফ্যামিলিতে জন্ম নিয়ে, ঠিক আছে, ওভার 4 জেনারেশনস, ঠিক আছে, মানে এটা কাকে কোয়ালিফাই করছে? মিউজিশিয়ানস, মানে আউটস্ট্যান্ডিং মিউজিশিয়ানস ওভার 4 জেনারেশনস, অর্থাৎ 4 প্রজন্ম ধরে যারা সঙ্গীত জগতে একের পর এক নক্ষত্রের জন্ম দিয়ে যাচ্ছে। পণ্ডিত যশরাজ ওয়াজ ইনিশিয়েটেড ইনটু মিউজিক, মানে তিনি এরকম একটা ফ্যামিলিতে জন্ম নিয়ে সঙ্গীতে তার হাতে খড়ি হয়। সো হি ওয়াজ ইন্ট্রোডিউসড অর ইনিশিয়েটেড ইনটু মিউজিক, ঠিক আছে, বাই হিজ রেভার্ড ফাদার, অর্থাৎ তার সোজা কথায় পূজনীয় বাবা, তার দ্বারা তিনি ইনিশিয়েটেড হলেন মিউজিকে, পণ্ডিত মতিরাম। এবং সেটাও খুব, হ্যাঁ বলো। বনটা এখানে পার্টিসিপেল তো? আরেকবার বলো, আমি ঠিক শুনতে পেলাম না। স্যার বনটা এখানে পার্টিসিপেল তো? অবশ্যই অবশ্যই। বর্ন ইন হিসার হরিয়ানা ইন 1993, এটা এই যে পার্টটা, অবশ্যই এটা পার্টিসিপেল, ঠিক আছে। অর্থাৎ এটাও নন ফাইনাইট ভার্বের প্রয়োগ, অমুক জায়গায় জন্ম নিয়ে, এই যে ব্যাপার, ঠিক আছে। সো পণ্ডিত এইভাবে লিখলে লেখাটা অনেক বিউটিফুল, ব্যাপারটা সেই মানে একঘেয়েমি লাগে না। হ্যাঁ, শুধু একঘেয়েমি না, তুমি সব থেকে বড় হচ্ছে, আমি এগুলো লেখা খুব সহজ, প্রথম কথা, আসলে আমরা সাহস করে লিখি না, তাই এবার যেই আমি লেখাটা শুরু করব আমার মধ্যে একদম একদম এবার করলে দেখবে বোর্ডম তো দূরের কথা, লেখাটা একটা প্রফেশনাল লুক পাচ্ছে, ঠিক আছে। তাতে হবে কি, যিনি পরীক্ষক তিনি বুঝবেন যে এই জাতীয় লেখা লিখতে অভ্যস্ত, এবং সে অটোমেটিক্যালি তোমার নাম্বারটা ইনফ্লামেট করে দেবে, বাড়িয়ে দেবে। এটাই হয় অধিকাংশ ক্ষেত্রে, ঠিক আছে।
চলো, রেভার্ড ফাদার পণ্ডিত মতিরাম, এবং এই অবধিও একরকম। পণ্ডিত মতিরাম তার বাবা তাকে এই জায়গায় ইনিশিয়েট করেও কিন্তু ভয়ঙ্কর দুঃখের জীবন, বাবা মারা গেলেন প্রায় সঙ্গে সঙ্গেই। আনটিল দ্য এজ অফ 3, মাত্র 3 বছর বয়সে, লোকের আর কাটে না, কথা আদো আদো বেরোয়, তখনই সে ক্লাসিক্যাল মিউজিকে হাতে খড়ি করেছেন। এবং তার প্রথম জীবন কিন্তু অন্যরকম, তিনি সঙ্গত করতেন দাদাকে, আমরা সেটা দেখবো ধীরে ধীরে। when his father passed away, মাত্র 3 বছর বয়সে তিনি ইনিশিয়েটেড হলেন ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের সেই মেওয়াতি ঘরানায়। কিন্তু মুশকিল হচ্ছে তার বাবা মারা গেলেন মাত্র 3 বছর বয়সে। thereafter the রিভার্ড মানে revered, revered না revered, সম্মানিত, আচ্ছা আচ্ছা, সম্মানিত। হ্যাঁ রেভার্ড, সম্মানিত। অর্থাৎ ধরো আমি এখানে পূজনীয় বললাম, REVER, রেভার। একদম সহজে দেখো, আমার অত ঝামেলা করার দরকার নেই। রেভার ভার্ব মানে কি? দ্যাট ইজ টু শো রেসপেক্ট, সম্মান প্রদর্শন করা। আমি আরো সহজে লিখতে পারি টু অনার, সম্মান দেখানো। তাহলে এটাকে আমি ইডি অ্যাড করলাম, তার মানে এখানে এটা পরিচিত হলো অ্যাডজেক্টিভ বলে, যদি আমি ইডি অ্যাড করি। আবার হ্যাঁ, পাস্ট টেন্সও হতে পারে, তো এটা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এটা পাস্ট নয়। ঠিক আছে, বাই হিজ রেভার্ড ফাদার, ফাদারকে কোয়ালিফাই করছে, নাউনকে কোয়ালিফাই করছে, তার মানে তার পূজনীয় বাবা, তার এরকম আর কি। ব্যাপারটা পরিষ্কার বোঝাতে পারছি? ক্লিয়ার তো? একটু দেখা যাক তো। হ্যাঁ স্যার। আর এটা কি বলতো? REVENCE, কোন পার্টস অফ স্পিচ? নাউন। হ্যাঁ, ঝট করে অ্যান্সার দিতে হবে। ENCE থাকলে তো নাউন হবেই, নাউন। রাইট? রেভার থেকে রেভারেন্স, তাহলে রেভারেন্স যখন বলছি তখন হয়ে যাচ্ছে নাউন, সম্মান। এবং আরেকটা চমক খাবে যদি আমি বলি REVERENT, রেভারেন্ট, তাহলে এটা কোন পার্টস অফ? স্যার এটা তো ক্রিশ্চিয়ান ওটা টাইপ তো ভাই রাইট, এটা তাহলে রেভারেন্ট যখন বলছি তাহলে হয়ে গেল অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এবার ইএনটি আছে, এনটি। রাইট? বহুবার বলেছি ক্লাসে। এবার এই যে হলো রেভারেন্ট, তুমি আমায় বলবে স্যার এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, সে আবার কি কথা? এটাই হচ্ছে ব্যাপার। আর এই ক্ষেত্রে রেভারেন্ট হবে না, এক্ষেত্রে রেভার্ডই হবে। এবার যদি বলি রেভারেন্ট কোথায় হবে? রেভারেন্ট হবে সাধারণত কোনো আনুষ্ঠানিক পদ বা এরকম কিছুর ক্ষেত্রে, যেখানে ফর্মাল কোনো জায়গায় বলছে, মানে আমার সম্মানিত পূজনীয় বাবা, এরকম রিলেশনের ক্ষেত্রে রেভারেন্ট বলা যায় না। রেভারেন্ট হচ্ছে কি বললাম, আনুষ্ঠানিকভাবে কোনো পদের ক্ষেত্রে, অর্থাৎ যেখানে ভেরি সেরিমোনিয়াসলি ওয়েন উই কি বলবো অ্যাট্রিবিউট সাম টাইটেল টু আ পারসন, যেমন একটু আগেই বললো যে রেভারেন্ট ফাদার বলা হচ্ছে, সেখানেও ফাদার, কিন্তু এটা নিজের বাবা নয়। পাদ্রি অর্থাৎ সোজা কথায় বিশপ, এদেরকে যখন বলা হচ্ছে তখন বলছি অমুক রেভারেন্ট, রেভারেন্ট প্রিন্সিপাল অফ দ্য কলেজ, অর্থাৎ রেসপেক্টেড প্রিন্সিপাল অফ দ্য কলেজ। ঠিক আছে, তাহলে এইভাবে বলা হয়। চলো, পণ্ডিত মতিরাম আনটিল দ্য এজ অফ 3 when his father passed away, বুঝলাম, আমার কাছে ক্লিয়ার আছে। Thereafter he underwent extensive tutelage under his elder brother and guru Pandit Maniram. ওই বয়স থেকে তার শুরু হয় ভেরি হার্ড ওয়ার্ক, একেবারে নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠা, খাওয়া, এই জাতীয় জিনিস, এবং কি এক্সটেন্সিভ টিউটিলেজ। টিউটিলেজ ওয়ার্ডটা নিশ্চয়ই তোমাদের শোনা হবে কিনা আমি জানি না, জিজ্ঞেস করছি, শোনা কি? টিউটিলেজ কি বুঝি? স্যার হার্ডশিপ না স্যার। হ্যাঁ বলো। স্যার একটু বলে দিলে ভালো হতো। রাইট, আচ্ছা এইটা শুনেছি তো। হ্যাঁ টিউশন। টিউশন মানে ওটা তো ব্যাস, টিউশন পড়ানো। হ্যাঁ ব্যাস টিউশন, তাহলে এটা নাউন। বেশ, এটা আমরা জানি। তা টিউশন থেকে যে শব্দটা জন্ম নিল, দ্যাট ইজ টিউটিলেজ, এটাও নাউন। অর্থাৎ আমি যদি বলি এটা কি, তাহলে নাউন নয়? অবশ্যই নাউন। ঠিক আছে, একটু খেয়াল করবে, টিউটিলেজ অবশ্যই নাউন, একই অরিজিন।
আমরা নিশ্চয়ই বুঝতে পারছি টিউটিলেজ হচ্ছে প্রশিক্ষণ, ঠিক টিউশনের মতোই, কিন্তু এক্ষেত্রে টিউটিলেজ কথাটা অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট। মারাত্মক প্রশিক্ষণের মধ্যে দিয়ে যাচ্ছে, মানে আমি বলতে চাইছি যে বিশদ প্রশিক্ষণের মধ্যে দিয়ে যাচ্ছেন, ঠিক আছে, কঠোর প্রশিক্ষণ আন্ডার হিজ এল্ডার ব্রাদার। এই যে টিউটিলেজ দীর্ঘ সময় ধরে যেটা শেখা হয় সেটাকে আমরা টিউটিলেজ বলি। একটা আন্ডার ট্রেনিং হিসেবে রয়েছে এই যে নাড়া বেঁধে শিখছে, মানে গুরু যা বলবেন তাই, এর বাইরে নেই কিছু, আমার জগতই নেই। তো এই যে বিষয়টা, এই দ্যাট ইজ টিউটিলেজ, এক্সটেন্সিভ টিউটিলেজ। এক্ষেত্রে মনে রাখবে টিউশন একেবারেই যায় না, ঠিক আছে। বড় জোর আমার স্যার টিউটিলেজ আমার কাছে প্রবলেম হবে লিখতে, তাহলে আমি কি করবো, ট্রেনিং লেখো, ঠিক আছে। টিউটিলেজ না লিখে ট্রেনিং লিখবে, নট অ্যান ইস্যু। আন্ডার হিজ elder brother বললাম and guru Pandit Moniram. He moved to Kolkata in 1964 for his first air radio performance. অর্থাৎ তিনি 1964 সালে, বুঝতেই পারছি, প্রথম কলকাতায় এলেন। তার আমরা জানি, আমরা যেটাকে বলি অল ইন্ডিয়া রেডিও, এয়ার রেডিও বলা হয়, এআইআর রেডিও আর কি। তো তখন আকাশবাণী ভবন কলকাতাতে, তোমরা জানো, তিনি প্রথম প্রোগ্রাম করতে এলেন। where he sang রাগ, একদম পরিষ্কার কথা, কি KAUNSI, কি উচ্চারণ কিভাবে করব? আচ্ছা, আমি জানি না তোমরা মানে এ বিষয়ে জানো কিনা, জানাটা সম্ভব না কারোর পক্ষে। নাও কৌনসি কানাড়া, ঠিক আছে, এই রাগ তিনি প্রদর্শন করেন, কৌনসি কানাড়া। দো his debut as a vocalist in the Darbar of King Tribhuvana Vigvikaram Shah of Nepal at the age of 22 won the connoisseurs. আচ্ছা, এবার ভালো করে বুঝি কি বললাম। তিনি প্রথম 1964 সালে কলকাতায় প্রোগ্রাম করতে এলেন, অল ইন্ডিয়া রেডিওতে তার পারফরমেন্স করতে এলেন, যেখানে তিনি গিয়েছিলেন রাগ কৌনসি কানাড়া। না, এইটুকু ঠিক আছে। যোগ করলাম কি দিয়ে, দো হিজ ডেবিউ অ্যাজ আ ভোকালিস্ট, অর্থাৎ যদিও একজন ভোকালিস্ট হিসেবে, অর্থাৎ গায়ক হিসেবে তার প্রথম পারফরমেন্স হয়েছিল কোথায়, ইন দ্য দরবার অফ, মানে ইন দ্য কোর্ট অফ। যদি দরবার নিয়ে কারোর আপত্তি থাকে তাহলে পরিষ্কার ব্র্যাকেটে লিখে দেবে দ্যাট ইজ কোর্ট অফ কিং ত্রিভুবনা ভিগভিকারাম শাহ, অর্থাৎ নেপালের তিনি রাজা ছিলেন, তৎকালীন রাজা। তার দরবারে তিনি প্রথম সঙ্গীত পরিবেশন করেন, এবং তার আগে অবধি তিনি বাদক ছিলেন, পারকাশনিস্ট ছিলেন, সেটা পরে আমি আসছি। কিন্তু এই যে তিনি পারফর্ম করলেন, 22 বছর বয়সে তিনি ওস্তাদদের মন জয় করে নিয়েছিলেন। won the connoisseurs, মানে on the heart of the connoisseurs। অত লেখার আমার দরকার নেই, আমি এইটুকু বললেই যথেষ্ট। connoisseurs মানে ওস্তাদ, সমজদার আমরা যেটাকে বলি। সাধারণত খাবার দাবার, মদ এবং সাহিত্য চর্চা, শিল্প, এসবের দিক থেকে যারা খুব ওস্তাদ হয় তাদের ক্ষেত্রেই আমরা কননয়েসের কথাটা ইউজ করি। নিশ্চয়ই বোঝাতে পারছি কি বলতে চাইছি? এই হলো পার্ট, রাইট। এইবারে আমি যাচ্ছি পরের পার্টে। যশরাজ ক্রিয়েটেড আ নোভেল ফর্ম অফ যুগলবন্দি। যুগলবন্দি অলরেডি আমরা বন্দিশ বলেছি, তো যেই জন্য লিখিনি, অবশ্যই তোমরা লিখে নেবে যে যুগলবন্দি কি, তোমরা পরিষ্কার লিখে নেবে দ্যাট ইজ কি, ডুয়াল, হ্যাঁ রাইট, ডুয়েট বা ডুয়াল পারফরমেন্স, ঠিক আছে। তো পন্ডিত যশরাজ ক্রিয়েটেড এ নোভেল ফর্ম অফ যুগল, নোভেল মানে হচ্ছে নিউ ফর্ম অফ যুগলবন্দি, styled
on the ancient system of Murchana. আচ্ছা, স্টাইল মানে ডিজাইনড, ঠিক আছে, যে এগুলো পার্টিসিপল প্রত্যেকটা তোমরা নিশ্চয়ই জানবে। অর্থাৎ যে যুগলবন্দিটা এই মূর্ছনা শৈলীর ওপর তাকে রূপদান করা হয়েছিল, দ্যাট ওয়াজ স্টাইলড, ঠিক আছে, বিটুইন আ মেল অ্যান্ড আ ফিমেল ভোকালিস্ট। সেটা একজন মেল আর ফিমেল ভোকালিস্টের মধ্যে তখনকার দিনে রিভলিউশনারি ওয়ার্ক, মানে ছি ছি একই কাণ্ড, ছেলে মেয়ে গান গাইবে একসাথে, তাও আবার এইসব গান হতেই পারে না, এরকম একটা ব্যাপার। তো তখন দাঁড়িয়ে তিনি এই কাণ্ডটি করে গেছেন। আবার বলছি, মডার্ন সঙ্গীতের সঙ্গে মেশাবে না। যারা নাড়া বেঁধে গান করেন তাদের এখনো বিভিন্ন বিষয় আছে যেগুলো তারা মেনে চলতে বাধ্য হয়। মানে ইন দ্য সেন্স আমি বলতে চাইছি যে একেবারে কি বলবো, স্ট্রিক্ট ডিসিপ্লিন, রিজিড ডিসিপ্লিন তোমাকে আর শেখাবেই না, মুখ দর্শন করবে না জীবনে, এরকম ব্যাপার আছে, এখনো আছে। তো সেখানে রিভলিউশনারি হওয়া চারটিখানে কথা নয়। তো সেই পণ্ডিত তিনি কি করলেন, এই বিষয়টা করলেন, যুগলবন্দি মেয়ে আর ছেলে অর্থাৎ একটি গায়ক গায়িকা একসাথে করছেন মূর্ছনার ফর্মে, হু ইট সিং ডিফারেন্ট রাগাস অ্যাট দ্য সেম টাইম। অর্থাৎ সোজা কথায় আলাদা রাগ তারা গাইছেন একই সঙ্গে, ইন দ্য ফর্ম অফ মূর্ছনা। মূর্ছনা মানে একেবারে ভক্তি বা ভজন, যেটা গাইতে গাইতে আমার চূড়ান্ত স্টাইলও মেনটেন হবে, অর্থাৎ সোজা কথায় আমি যে খেয়াল যে ঘরানায় গান করছি সেটাও মেনটেন হবে, আবার একসঙ্গেই ভক্তিতেও তাতে মানে কি হয়, ওস্তাদি বেশি হলে ভক্তিতে খামতি পড়ে যায়, আবার সেটাও হবে না। অর্থাৎ প্রাণপূর্ণ হবে সঙ্গীত, কিন্তু তার মধ্যে আবার এই সূক্ষ্ম খেয়ালের টাচও থাকবে। তো সেটা তিনি করে দেখিয়েছিলেন অ্যাট দ্য সেম টাইম। In his honor, this legendary Jugalbandi is known as একদম পরিষ্কার as Jasrangi। অর্থাৎ এটারই কালক্রমের নাম হয়, এটা একটা আলাদা ঘরানা তৈরি হয়ে গেল, তার নাম দিয়ে দিল জাসরাঙ্গি। দ্য ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন, এটা ভারতবর্ষের আর কারোর আছে কিনা আমি জানি না, নেমড অ্যান অ্যাস্ট্রয়েড আফটার হিম, তার নামে কি করলো, একটা গ্রহাণুপুঞ্জের নাম রাখা হলো, ফর্মারলি নোন অ্যাজ 2006 VP32, অর্থাৎ যার গ্রহাণুটার নাম ছিল হচ্ছে 2006 VP32, তার নাম হয়ে গেল পণ্ডিত ইয়াশরাজ। ভারতবর্ষে আর কারোর আছে কিনা আমার ঠিক জানা নেই। He was the first Indian musician to receive this honor। মানে আমি জানি না এটা এরম কারোর অনার আছে কিনা, ওই কারণে আমি ভয়ে ভয়ে লিখেছি যে হি ওয়াজ, মানে ফার্স্ট তো জানি না, আর কারোর আছে কিনা আমি সেটা প্র্যাকটিক্যালি জানি না। তোমরা হয়তো জিকে নিয়ে কনসাল্ট করো, তোমরা জানতে পারো, কিন্তু আমার জানা নেই বলে আমি এইভাবে লিখলাম, ঠিক আছে। নেক্সট, দ্য ডিমাইজ অফ লিজেন্ড, ঠিক আছে, তুমি দ্য লিজেন্ড দিতেই পারো, এখানে যেহেতু পণ্ডিত ইয়াশরাজ একজন মানুষের কথা বলছি, তুমি দ্য লিজেন্ড দিতেই পারো। হ্যাজ ড্রন কন্ডোলেন্স ফ্রম এভরি কর্নার, অর্থাৎ এমন নয় যে শুধু সঙ্গীতজ্ঞ যারা তারাই তাদের শোক বার্তা জ্ঞাপন করেছেন, এখানে সমাজের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন কোণ থেকে বিভিন্ন ব্যক্তিত্ব উঠে এসেছেন যারা এই কাজ করছেন, ঠিক আছে, মানে তার শোক জ্ঞাপন করেছেন। A.R. রহমান, সচিন তেন্ডুলকার, উদ্ভব ঠাকরে, তোমরা বুঝতেই পারছো কোথায় A.R. রহমান সঙ্গীতের লোক, আরেকজন খেলোয়াড় সচিন তেন্ডুলকার, আবার একদিকে উদ্ভব ঠাকরে, সে হচ্ছে পলিটিক্যাল লিডার, ঠিক আছে। expressed their heartfelt condolence along with the PM, who stated this as deep void in the Indian cultural sphere, অর্থাৎ এটা কি বলবো, গভীর একটা শূন্যতা তৈরি হলো ভারতবর্ষের রাজনৈতিক ক্ষেত্রে। লতা মঙ্গেশকর পার্টিনেন্টলি এনাফ টোল্ড, এটা দিয়ে আমি শেষ করলাম,
অসামান্য একটা কথা বলেছিলেন লতা মঙ্গেশকর তখন জীবিত, খুব আক্ষেপ করে বলেছিলেন, when the music world switching from classical to modern sphere, আমরা বলছি মডার্ন হচ্ছি, রাইট? তো তিনি বলছেন এই বিশ্ব জগৎ যখন আস্তে আস্তে ক্লাসিক ধ্রুপদী থেকে আমরা বলছি মডার্ন সঙ্গীত এই জগতে আমরা এগোচ্ছি, will India compensate the loss of Pandit Yashraj? অর্থাৎ ভারতবর্ষ কি কোনোদিন এই যে ট্রানজিশনাল পিরিয়ড যেটাকে আমরা নামকরণ করছি, তাহলে এখানে পণ্ডিত যশরাজের যে ভূমিকা কোনোদিন কি সেটা পূরণ হবে? এই ক্ষতি কি আর করা যাবে? কারণ তিনি ভয়ঙ্কর লিবারাল, ওরকম একটা কি বলবো স্ট্রিক্ট স্ট্রিনজেন্ট ডিসিপ্লিনে থাকা মানুষ, সে কিন্তু মানসিকভাবে দারুণ লিবারেল, সেই কাজটি করে ফেললেন, রাইট? আমরা জানি যে পণ্ডিত রবিশঙ্করও মারাত্মক মানে খুঁতখুঁতে বা গোড়া যেমন হয় আর কি তিনিও বহুকাল এসব অ্যালাউ করেননি। পরে যখন নিজের মেয়ে ফিউশন শুরু করলেন এবং পরবর্তীকালে নামও করলেন, আফ্রিকান ড্রামের সাথে বাজাচ্ছেন, আবার একই সঙ্গে ওয়েস্টার্ন ক্লাসিক্যালের সঙ্গে তিনি সেতার বাজাচ্ছেন অনুষ্কা, তখন তিনি দেখলেন যে না, ব্যাপারটা তো অতটাও খারাপ নয়, তখন তিনি সব মানলেন এবং তারা খুব ভালোই লাগলো। কিন্তু তার আগে অবধি তিনি কিন্তু লিবারাল ছিলেন না। নিজের মেয়ে যখন করছে তখন লিবারাল হলেন, তখন তিনি ব্যাপারটাকে অ্যাডপ্ট করলেন, তার আগে অবধি কিন্তু করেননি। কিন্তু পণ্ডিত যশরাজ নিজে থেকে সে দায়িত্ব পালন করেছিলেন। তাহলে এই হলো মূল বিষয়। তো এর মধ্যে দেখো দুটো উপাদানই রয়েছে। তাহলে এ ধরনের রাইটিং আমি দেখালাম কি কারণে, যাতে করে লেখার মুনশিয়ানাটা আয়ত্ত হয়, আবার একসঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারি যে কোথায় কি করতে হবে, নিজেদেরকে কোথায় কতটা কনসেন্ট্রেট করতে হবে। লতা মঙ্গেশকর পার্সিয়ালি এনাফ টোল্ড, মানে পার্সিয়ালি না, পার্টিনেন্টলি। আচ্ছা, পার্টিনেন্টলি মানেটা আমার বলা হয়নি। পার্টিনেন্টলি কথাটা মানে হচ্ছে মানে প্রসঙ্গক্রমে, অর্থাৎ সোজা কথায় খুবই মানে কি বলবো আরে প্রাসঙ্গিকভাবে, মানে প্রসঙ্গক্রমে যেটা খুবই উপযুক্ত সেটাকে আমরা বলি পার্টিনেন্টলি, একেবারে ঠিক জায়গায় ঠিক কথা। আমি কি ব্যাপারটা বোঝাতে পারছি? ঠিক আছে, অর্থাৎ খুবই উপযুক্তভাবে তিনি বলেছেন, প্রসঙ্গকে মাথায় রেখে তিনি বলেছেন, এরকম একটা এক্সপ্রেশন হতে পারে। ঠিক আছে, আচ্ছা চলো তাহলে ব্যাপার। আচ্ছা, আমি তোমাকে একটা সহজ শব্দ দিয়ে দিই, আমরা যাতে বিষয়টাকে নিয়ে এগোতে পারি। তুমি রিলিভেন্ট কথাটা বলতে পারো, ইন আ রিলিভেন্ট ওয়ে, ঠিক আছে, অত্যন্ত প্রাসঙ্গিকভাবে। কিন্তু খেয়াল করবে রিলিভেন্টলি কথাটা কিন্তু ব্যবহার করা হয় না। মানে আমি বলছি না হয় না, আমি বলতে চাইছি এর ব্যবহার আছে, নেই তা না, কিন্তু রিলিভেন্টলি কথাটা খুবই অকওয়ার্ড, পার্টিনেন্টলি কথাটা অনেক বেশি প্রযোজ্য। তাহলে খেয়াল করবে এই বিষয়গুলো কিন্তু আমাদের লিখতে লিখতে শিখতে হবে। তুমি প্রশ্ন করলে বলে আমি উত্তর দিলাম, নইলে উত্তরই দিতাম না। ওই কারণেই বলি প্রশ্ন করো, কোনো অসুবিধে নেই। ঠিক আছে, ধরো আমি বললাম যে সামবডি, তিনি যখন বক্তৃতা দিয়েছিলেন, কোন একজনের নাম ধরলাম, অভিষেক স্পোক ভেরি নলেজেবলি অ্যান্ড রিলিভেন্টলি অ্যাবাউট দ্য সাবজেক্ট। ব্যাপারটা বুঝতে পারলাম? অর্থাৎ অত্যন্ত জ্ঞানের সঙ্গে, অত্যন্ত গভীরভাবে ব্যাপারটাকে তিনি বক্তৃতা দিয়েছেন এবং অবশ্যই প্রাসঙ্গিকভাবে। ক্লিয়ার? ফাইন। Sir, এখানে একটা question pendingটা যেটা করেছে, when the music was switching from classical to modern sphere, এখানে গ্রামাস্থলিক মানে যখন মিউজিক বলতে সুইচিং, এরকম সুইচিং মানে এটা পার্টিসিপেট জয়েনিং করছে কি সুইচিংটা? না না না, একেবারেই না, একদম না। ওটা ওখানে ওটাই বুঝতে সুইচিংটা কিভাবে হচ্ছে। আচ্ছা বলে দিচ্ছি। ধরো আমি এটা যখনই তোমার দেখবে সমস্যা হচ্ছে, তুমি চেষ্টা করবে তুমি সেটাকে যদি বাংলা লিখতে কি লিখতে, তোমার নিজের মতো করে লিখলে কি লিখতে। when the music world switching from classical to modern sphere, ধরো
তুমি নিজে এটা লিখলে কি লিখতে? when the music world, তুমি সঙ্গে সঙ্গে কি লিখতে? was কথাটাকে লিখতে মাঝখানে, হ্যাঁ স্যার, was switching from, I আচ্ছা was switching from, এক্স্যাক্টলি। আচ্ছা, এটাই আমার নিশ্চয়ই খটকা লাগবে, একমাত্র খটকা লাগার জায়গা যে এখানে এটা নেই কেন? আচ্ছা আমি ওটাই ভাবছিলাম যে নেই কেন হঠাৎ হ্যাঁ, সুইচিং তো শুধু ওই জন্যই হয় বলি না খুলে, এরকম। একদম খুলে বলবে আমাকে কার কি সমস্যা, আমার কোনো প্রবলেম নেই, আমার প্রয়োজন হলো না এখানে, কারণ এই এক্সপ্রেশনকে আমরা বলি আন্ডারস্টুড এক্সপ্রেশন। ধরো এখন বলছি when the music world switching from, when the music world was switching from, প্রয়োজনই নেই বলার। আমি ব্যাপারটা বোঝাতে পারলাম? মানে এটা ঘটনা হচ্ছে, এটা আছে, এটা মানে এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে গেল, মানে এখনো সুইচ করছে। না 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 না, মানে ব্যাপারটা বলি, আমি ইজও লিখতে পারি, তাতেও কোনো আপত্তি নেই। মানে আমি বলছি ইজ বলো বা ওয়াজ বলো, এটা ভেতরে আছে, তো সেটা আমায় বুঝে নিতে হবে। মানে আমার এটাকে তুমি লিখতেও পারো, কোনো অসুবিধা নেই, when the music world, উজ্জ্বল হয়েছে, আপনি ওটা উজ্জ্বল হয়েছে জিনিসটা। এক্স্যাক্টলি, মানে তুমি চাইলে লিখতেও পারো, মানে লিখলে ভুল হবে না, কিন্তু আমি বারবার বলছি তুমি লিখলেও গ্রামাটিক্যালি কারেক্ট, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তোমার যদি অসুবিধা হয় তুমি লিখবে, কারণ অনেকেরই এ ধরনের লেখার অভ্যাস নেই, ঠিক আছে? লিখে নেবে, কোনো প্রবলেম নেই, আর না লিখলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ক্লাসিক্যাল টু মডার্ন স্পিয়ার, কমা অবশ্যই কমা লাগবে, নাহলে সেন্টেন্সের কোনো মানেই হবে না। যখন গোটা সঙ্গীত জগৎ ধ্রুপদী থেকে আধুনিক সঙ্গীতের দিকে যাত্রা করছে, রাইট, এটা হচ্ছে কন্ডিশনাল ক্লজ। এবার আমি আসছি কোথায়? এবার আমি আমার প্রিন্সিপাল ক্লজে আসছি। কি বলছি? তাহলে কি পণ্ডিত যশরাজের বিয়োগ, এটাকে মানে কোনোভাবে এই বিয়োগটা মানে আমরা কি কম্পেনসেট করতে পারবো? ভারতবর্ষ কি এটাকে এর কোনো ক্ষতিপূরণ করতে পারবে? বলে শেষ করলাম। এই ধরনের এন্ডিংকে বলা হয় ওপেন এন্ডিং, অর্থাৎ কনক্লুড করলাম কিন্তু এন্ড করলাম না, অর্থাৎ ছেড়ে দিলাম পাঠকের উপর, পাঠকের ভাবনা চিন্তার উপর। তাহলে এই জাতীয় লেখার একটা আলাদা গুরুত্ব আছে। তো খেয়াল করবে, আমরা আস্তে আস্তে এই বিষয়গুলোর মধ্যে ঢুকবো, পড়বো, জানবো। যত বেশি লেখা হবে, যত বেশি এ ধরনের রিপোর্ট কাল্টিভেট করব, তত আমাদের লেখা তরতরিয়ে বেরোবে, ঠিক আছে? আবারও বলছি, আমি কিন্তু ডিটেলসে ডিসকাস করলাম, কারোর অসুবিধে হলে কোনো ওয়ার্ড, কোনো এক্সপ্রেশন, কেন এটা লেখা হলো বুঝলাম না, পরিষ্কার বলবে, ঠিক আছে? আচ্ছা, এবার বলি আরেকটা জিনিসের কথা। যেমন এই জাতীয় রাইটিং রয়েছে, আবার সহজ রাইটিংও আছে, অর্থাৎ একেবারে সহজে কোনো রিপোর্ট লিখতে গেলে কি করতে হবে, বা ধরো এই যে ইউসিসির রিপোর্ট যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, সেটা লিখতে গেলেই বা কী করব, এই জাতীয় জিনিসও কিন্তু খুব সহজে আমরা ব্যাখ্যা করব, এবং বাংলা এবং ইংলিশ দুটোতেই, যাতে আমাদের অসুবিধার জায়গাটা তৈরি না হয়। আমি এটা সহজ উদাহরণ তোমাদের সামনে রাখছি, বুঝতে হয়তো সুবিধেই হবে। এই যে ইউসিসি বিলের ওপর আমি একটা লেখা লিখলাম, কিন্তু কেমনভাবে, একটু বড় লেখা, সেটা আমি তোমার সামনে একটু পড়ে, মানে ফার্স্ট প্যারাগ্রাফটা একটু পড়ে শোনাবার চেষ্টা করছি। ধরো লেখা হচ্ছে এরকম: ইন দিস অ্যাসেম্বলি ইলেকশন দ্য বিজেপি's key slogan was fear out, trust in, full stop. Prime Minister Narendra Modi himself had come to the state and delivered that message. তিনি নিজে এখানে এসে এই মেসেজটা ডেলিভার করেছেন। আমি কি ব্যাপারটা বোঝাতে পারলাম? দেখে বলবে একটু। হ্যালো? Yes, sir. Right. After coming to power, the BJP government is now putting in place legal provisions to have people picked up by constables. আচ্ছা, ঘটনাটা মানে কি? এইটুকু বলে বললাম, if they intimidate the public. আবারও বলছি, ঠান্ডা মাথায় কনস্ট্রাকশনটা বুঝবে। কোনো ওয়ার্ড আমার কঠিন নেই, কিন্তু আমার যেটা তোমাদের কঠিন লাগতে পারে সেটা হচ্ছে কনস্ট্রাকশন। কি বললাম? আফটার কামিং টু পাওয়ার, কমা, দ্য বিজেপি গভর্নমেন্ট ইজ নাও পুটিং ইন প্লেস লিগাল প্রভিশনস।
এটার মানেটা বলো তো, ক্ষমতায় আসার পর, ক্ষমতাসীন হওয়ার পর ভাজপা বা বিজেপি গভর্নমেন্ট ইজ নাও পুটিং ইন প্লেস লিগ্যাল প্রভিশনস। এটার মানে বলো তো? লিগাল প্রভিশনস গুলোকে এখন লোকের সামনে উত্থাপিত করেছে, এটা বলে না, উত্থাপিত করেছে না। এই পুটিং ইন প্লেস মানে হচ্ছে ইম্পোর্ট করছে তো, ইম্পোজ করছে। কি করছে? ইম্পোজ ইম্পোজ করা, ইম্পোজ করা, আরোপ না। এই পুটিং ইন প্লেস কথাটার মানে হলো যা, এক্সিকিউট করা। হ্যাঁ, মানে সম্পাদন করা, এক্সিকিউট করা, অর্থাৎ সেটা যা প্রভিশন ছিল সেটাকে কাজে লাগাবার চেষ্টা করছে। পুটিং ইন প্লেস, সেটাকে তার জায়গায় ফিরিয়ে আনার চেষ্টা করছে। ঠিক আছে? দ্য লিগ্যাল প্রভিশনস, তার জায়গা, যে জায়গায় সেটা থাকার দরকার সে জায়গায় ফিরিয়ে আনার চেষ্টা করছে। পুটিং ইন প্লেস দ্য লিগ্যাল প্রভিশনস। কি লিগ্যাল প্রভিশনস? টু হ্যাভ পিপল পিকড আপ বাই দ্য কনস্টেবলস। মানে আমি একটা পার্ট বাই পার্ট ব্যাখ্যা করছি তোমাদের সামনে। টু হ্যাভ পিপল পিকড আপ বাই দ্য কনস্টেবলস মানেটা কি? দেখো, টু হ্যাভ পিপল পিকড আপ বাই কনস্টেবলস মানে কনস্টেবলসরা অ্যারেস্ট করছে, মানে তুলে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। অর্থাৎ বলতে চাইছি যে বিজেপি গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর তারা আইনের সেই সমস্ত প্রভিশনস, অর্থাৎ যে নীতি বা নিয়ম আমাদের জন্য রয়েছে সেগুলোকে ইনফোর্স করার চেষ্টা করছেন, অর্থাৎ ছোটো কথায় কাজে লাগাবার চেষ্টা করছেন। কি ব্যাপারে? সেই সমস্ত মানুষদেরকে অ্যারেস্ট করানোর, কনস্টেবলদের দিয়ে বা পুলিশ পার্সনসকে দিয়ে প্রভিশনস টু হ্যাভ পিপল অ্যারেস্টেড। অ্যারেস্ট করছি না, অ্যারেস্ট তিনি করেছিলেন তা না, পুলিশ কাউকে দিয়ে করানো, টু হ্যাভ পিপল অ্যারেস্ট। আই হ্যাড মাই হেয়ার কাট, অর্থাৎ আমি চুল কাটিয়েছিলাম, আমি চুল কাটিনি। আমি ব্যাপারটা বোঝাতে পারলাম কি? অর্থাৎ এই জাতীয় এক্সপ্রেশন, এটাকে সাধারণত বলা হয় কজেটিভ ভার্বস। ঠিক আছে? টু হ্যাভ পিপল পিকড আপ বাই কনস্টেবলস, পুলিশ দিয়ে এদেরকে অ্যারেস্ট করানোর প্রভিশন তারা ভেবে দেখছেন, তারা লাগু করার চেষ্টা করছেন। ইফ দে ইন্টিমিডেটেড দ্য পাবলিক, যদি তারা মানুষকে ইন্টিমিডেট করে। তো ইফ দে ইন্টিমিডেট মানে ভয় দেখানো, বুলি করা, থ্রেটেন করা। ইন্টিমিডেট করা মানে হচ্ছে টু থ্রেট। ঠিক আছে? অর্থাৎ থ্রেটেন করা, ফ্রাইটেন করা, বুলি করা, টু শো রেড আইজ টু দ্য পিপল। ঠিক আছে? তাদেরকে যদি কোনোভাবে ভয় দেখানোর চেষ্টা করেন তাহলে এই লিগাল প্রভিশন তারা খতিয়ে দেখছেন। টুয়ার্ডস দ্যাট গোল, টু বিলস আর ইন্ট্রোডিউসড ইন দ্য অ্যাসেম্বলি। ঠিক আছে? আবার বলছি, আর বিং ইন্ট্রোডিউসড টুয়ার্ডস দ্যাট গোল, অর্থাৎ এই লক্ষ্য মাথায় রেখে টু বিলস আর বিং ইন্ট্রোডিউসড ইন দ্য অ্যাসেম্বলি। দুটো বিল, কি বললাম? অ্যাসেম্বলিতে আনা হয়েছে বলিনি, ওই জন্য আমি না বলিনি। আর বিং ইন্ট্রোডিউসড মানে পরিচিতি হওয়া সত্ত্বেও। আরে বাবা রে, বিরাট প্রবলেম। হ্যাঁ, এই যে এটা কি করে বুঝলাম? আমি পাস্ট কন্টিনিউয়াসে বলছি কিন্তু প্যাসিভ ভয়েসে বলছি। টু বিলস আর বিং ইন্ট্রোডিউসড মানে হচ্ছে, বিল ইন্ট্রোডিউস হচ্ছে মানে হতে চলেছে। তুমি ধরো কারো অসুবিধা হলো, স্যার আমি কি তাহলে এই জায়গাটা এইভাবে লিখতে পারি, গোয়িং টু বি ইন্ট্রোডিউসড? হ্যাঁ, কোনো অসুবিধা নেই, বলা যেতেই পারে। ঠিক আছে? ধরো এটা মনে হলো স্যার আমি এই জাতীয় লেখার সঙ্গে অভ্যস্ত নই, পারবো কি পারবো না ঠিক নেই, আমি এভাবে লিখবো, দেখো কোনো আপত্তি নেই। দেখো কত সহজ এক্সপ্রেশন কিন্তু, আর বিং ইন্ট্রোডিউসড ইন দ্য অ্যাসেম্বলি, অর্থাৎ এখানে অ্যাসেম্বলিতে ইন্ট্রোডিউস হতে চলেছে। একেবারে সহজ, তারই দেখো অর্থ বুঝতে কিরকম ট্রাবল হয়ে যাচ্ছে।
ঠিক আছে, এগুলো ঠান্ডা মাথায় করবে। যাই হোক, আর এখানে জাস্ট ব্যাপারটাকে এইভাবে শেষ করছি। Given the indication in the bills of sweeping powers for the police and administration, the opposition can seize an ominous sign. কি বললাম? Given the indication in the bills of sweeping powers for the police and administration, অর্থাৎ এই বিলে এমন একটা বিষয় রয়েছে সেখানে কি পাওয়ার শিফট হচ্ছে, ঠিক আছে, কার কোন দিকে যাচ্ছে সেটা, তার ইঙ্গিতটা কোন দিকে? ফর দ্য পুলিশ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ সোজা কথায় পুলিশ এবং প্রশাসনের দিকে পাওয়ারটা চলে যাচ্ছে। তো এই ব্যাপারটা দেখে গিভেন ইন দিস কনটেক্সট কি হচ্ছে, দ্য অপোজিশন ক্যান সিজ অ্যান অমিনাস সাইন, অর্থাৎ যারা অপোনেন্টস আছে তারা কিন্তু একটা অশনি সংকেত দেখছে, একটা অশুভ সংকেত তারা দেখতে পাচ্ছে। এই যে দেখো প্রফেশনাল রিপোর্ট কি করে তৈরি হচ্ছে। তোমরা কেউ বলতে পারবে না যে আমি স্যার এমন শব্দ ব্যবহার করেছেন যে জীবনে শুনিনি, সবাই সব শুনেছে, কিন্তু এটাকে ব্যবহার করছি কি করে সেটা হচ্ছে আসল কথা। আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম। ওকে ফাইন, আমি আজকে ব্যাস এই ব্যাপারটাকে তোমাদের এই অবধি রাখলাম বা এই অবধি বোঝালাম, এবং এটা অবশ্যই আমি গ্রুপে দেবো, তোমরা দেখবে এবং তৈরি করবে নিজেকে নিজের মতো করে। শুধু ডেথ রিপোর্ট এলে যশরাজের জায়গায় অন্য নাম ঢোকাতে হচ্ছে এবং অন্য ক্রেডেনশিয়ালস দিতে হচ্ছে। ক্রেডেনশিয়ালসের ক্লু তোমাদের দেওয়া থাকে, সেটা নিয়ে ভাবতে হয় না, শুধু লেখার স্টাইলটা একটু লিখে লিখে প্র্যাকটিস করে ফেলা, এই হচ্ছে আসল বিষয়। আচ্ছা বেশ, এইটা রইল। ইউসিসি নিয়ে অবশ্যই নেক্সট ক্লাসে আলোচনা তো হবেই। এবার আমি বলি, তোমাদের টাস্কগুলোকে তোমরা এই মঙ্গলবারের মধ্যে রেডি করো। আমরা নেক্সট মঙ্গলবার আবার বসছি, আবারও সেই একই আলোচনা বিষয়ে থাকবো, এবং তোমাদের লেখাগুলো কিন্তু মঙ্গলবার আলোচিত হবে। ঠিক আছে, চলো আপাতত এই বিষয় নিয়ে আপাতত শেষ করলাম। তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলে বলো।